অতি সম্প্রতি ভাঙড়ে রাজ্জাক খান নামে একজন তৃণমূলের অঞ্চল সভাপতি তিনি খুন হয়েছিলেন। শওকত মোল্লা যে কথা বলছেন, তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা, নওশাদ সিদ্দিকী চক্রান্ত করে এই খুনটা করিয়েছে। আইএসএফ নামটা শওকত মোল্লা ঘুমিয়ে ঘুমিয়েও করেন। শওকত মোল্লা যদি ঘরের মধ্যে ঘুমায় তাও আইএসএফ আইএসএফ বলতে বলতে মনে হয় ঘুমায়। কেন ভাঙড়ে এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় আইএসএফ এমন একটা জায়গা তৈরি করে নিয়েছে যেটা এর দ্বারা প্রমাণিত যে শওকত মোল্লার ঘুমটা হারাম হয়ে গেছে। কেন এই ভাঙড়ে মার্ডার হওয়ার 10 থেকে 15 মিনিট পরেই শওকত মোল্লা বুঝতে পেরে গেলেন যে আইএসএফ, অর্থাৎ আইএসএফ নামক ভূত নওশাদ সিদ্দিকীর যে চিন্তাধারা, এটা শাসকের ঘুম ভাঙিয়ে দিয়েছে এবং শওকত মোল্লার মতো মানুষদের ঘুম ছুটিয়ে দিয়েছে। তো এর জন্য ওরা যতই আইএসএফ এর নামে তকমা লাগাক, দুধ কা দুধ পানি কা পানি, কলকাতা পুলিশ এবং আমার রাজ্যের প্রশাসন, সংবিধান ঠিক টাইমে দেখিয়ে দেবে। উনি একথা বললেন, এই খুনের কিনারা করতে গেলে পুলিশ যদি নওশাদ সিদ্দিকীকে কাস্টডিতে নিয়ে জেরা করে তাহলে খুনের আসল দিকটা পাওয়া যাবে। কাস্টডিতে নিয়ে জেরা করার দাবি করলেন উনি পুলিশের কাছে। আমরা তো সর্বপ্রথম পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব এবং আমরা, আমাদের ভাঙড়ের কর্মী সমর্থকরা, ভাঙড়ের লিডাররা, তারা প্রত্যেকেই বলেছেন যে এই খুনের আসল তথ্য যদি জানতে হয় তাহলে এই শওকত মোল্লা এবং তার আশপাশে যারা থাকে এদেরকে জিজ্ঞাসাবাদ করলে পরিপূর্ণভাবে পাওয়া যাবে। আমরা তো বলেছি যে ভাঙড় শুধু নয়, তামাম পশ্চিম বাংলায় কোথায় আইএসএফ, কোথায় সিপিএম, কোথায় তৃণমূল, কোথায় কংগ্রেস, কিচ্ছু দেখার দরকার নেই। দিদিমণি প্রত্যেকটা জায়গায় গুন্ডা মাফিয়া যারা আছে তাদেরকে মানে তাদের মাধ্যম দিয়ে চিরুনি তল্লাশি করে কেন্দ্রীয় বাহিনী এবং এই রাজ্যের প্রশাসনকে নিয়ে চিরুনি তল্লাশি করুক, করে বোম গুলি পিস্তল উদ্ধার করুক, শান্তির বাংলা তৈরি হোক। এখানে বোমের আওয়াজ হবে না, এখানে গুলির আওয়াজ হবে না, সেই বাংলা তৈরি করুক। এটা তো আমরা চাইছি। এটা আজকে কেন উনি বলবেন? কিন্তু এরা হতে দেবে না। দিদিমণি দেখলেন না 21-এর মঞ্চে কি বললো? প্রত্যেকটা গ্রামে গ্রামে আমার 2-4 করে একদম মাটির মানুষ আছে, তারাই হচ্ছে আমার দলের বড় সম্পদ। এরা কারা এটা বুঝতে হবে। প্রত্যেকটা বুথে 2-4 করে সব গুন্ডা পুষে রেখেছে। সেই গুন্ডা বাহিনী নিয়ন্ত্রণ করেন দিদিমণি এবং তার দলবল। অ্যাকচুয়ালি তৃণমূল দলের তো কোনো রাজনৈতিক দিশা নেই, কোনো চিন্তাধারা নেই। বেশ কিছু গুন্ডা মাফিয়া, রাহাজানি, 2 নম্বরী, চোর ডাকাত, তাদেরকে একত্রিত করে একটা ক্লাব আকারে চলছে। অতএব সেটাই তৃণমূলের একটা বাহুবল, ক্ষমতা বল, সেটাই দেখিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়, টিকে থাকতে চায়। এটাই এদের কোনো রাজনৈতিকভাবে এরা দেউলিয়া। আমার আরেকটা প্রশ্ন করতেই হচ্ছে এই প্রসঙ্গে, রাজ্জাক খানের খুনের প্রসঙ্গে। শুধু রাজ্জাক খান তো নয়, আমরা বিভিন্ন জায়গায় দেখছি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একের পর এক খুন হচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায় মানুষ খুন যারা করছেন তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, জেল খাটছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। একটা কথা প্রচার আছে রাজনৈতিক মহলে, সেটা হচ্ছে সংখ্যালঘুর ভোট নিয়ে এই সরকার টিকে আছে ক্ষমতায়। তাহলে পরে এত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ হচ্ছে কেন? দেখুন, আরএসএস বিশেষ করে বিজেপি এবং তৃণমূল এই দুটো দলকেই নিয়ন্ত্রণ করে। আরএসএস এর যেটা হুকুমত, তাদের মুসলিম নিধনের একটা বিরাট চক্রান্ত আছে। সেই চক্রান্তে আমাদের রাজ্যের দিদিমণি, তিনি আরএসএস কে খুশি করার জন্য মুসলমানকে দিয়ে মুসলমানকে মারার প্ল্যান, মুসলমানকে দিয়ে মুসলমানকে জেলবন্দি করে রাখার প্ল্যান, দলিত আদিবাসীকে দিয়ে আদিবাসীকে মারার প্ল্যান। এটা হচ্ছে একটা কৌশল বলতে পারেন, আরএসএস কে খুশি করার একটা কৌশল। দেখুন, বিজেপি আমার প্রথম শত্রু, কারণ বিজেপি দেশের জন্য ভালো নয়। বিজেপির যারা হোতা, যারা আরএসএস, তারা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে মুচলেকা দিয়ে এসেছিলেন
যে আমরা দেশের স্বাধীনতার জন্য আর আন্দোলন করব না, আমাদেরকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু সেদিন যারা দেশের স্বার্থে দেশকে স্বাধীন করার লক্ষ্যে যারা আন্দোলন করেছিল তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছিল, তাদেরকে সেলুলার জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল। কিন্তু এদেরকে সেলুলার জেল থেকে মুচলেকা দিয়ে এরা ছাড়া পেয়ে গিয়েছিল। তারাই তো আরএসএস দলটা তৈরি করেছে, আর তাদেরই আঙুল হিলানিতে তাদের রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। আর বাংলায় যখন বিজেপি ঢুকতে পারছিলেন না, তখন মমতা ব্যানার্জি আজ থেকে 11-12 বছর আগে, আপনার ওই 14-15 বছর আগে, তখন মোহন ভাগবতের সঙ্গে দিদিমণির বৈঠক হয়েছে নাগপুরে। সেই বৈঠকের পর থেকেই এই রাজ্যের আরএসএস থেকে শুরু করে আরো যারা আছে তারা ব্যাপক আকারে, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন আরএসএস এর কটা স্কুল ছিল এই বাংলায়, আরএসএস এর কটা জায়গায় ক্যাম্প হতো এই বাংলায়। কিন্তু আজকের দিনে আরএসএস এর কত ক্যাম্প হচ্ছে। আজকের দিনে এই পশ্চিম বাংলায় আমরা চোখের সামনে আমরা দেখছি অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে দক্ষিণ 24 পরগনায়, মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে। কিন্তু দিদিমণির কোনো হেলদোল নেই, কোনো বাধা নেই। কিন্তু আমরা দেখেছি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিংবা মুসলমান সম্প্রদায়ের মানুষ, এই মহরম গেল, মহরমে গ্রামে একটা পরম্পরা রীতিনীতি যে লাঠি খেলা কিংবা আরো যে সমস্ত কার্যকলাপগুলো করে, সেই কাজগুলো করলেও তাদেরকে অ্যারেস্ট করেছে। এটা আমরা তো দেখছি। তো এটা আরএসএস এর একটা প্ল্যান, মুসলমানকে দিয়ে মুসলমানকে ধ্বংস করো, এদেরকে শিক্ষায় পিছিয়ে রাখো, স্বাস্থ্যে পিছিয়ে রাখো, কর্মসংস্থানে পিছিয়ে রাখো, এদেরকে ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে দাও, এদেরকে জেলবন্দি করে রাখার ব্যবস্থা করো। আপনি ভাবতে পারেন এই পশ্চিমবাংলায় বামফ্রন্টের আমলে 3.5% চাকরি ছিল মুসলিম যুব সমাজের। আজকের সেই চাকরি পার্সেন্টেজ কোথায় এসেছে, শিক্ষার পার্সেন্টেজ কোথায় এসেছে? যদিও আপনার কিছু ওই ওবিসি কোটা থেকে কিছু ছেলে মেয়েরা আজকের চান্স পেয়ে, কিছু ডাক্তার, কিছু মাস্টার, কিছু বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছিল, তাদেরকেও আজকের সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য প্ল্যান মাফিক দিদিমণি সেটাকে মামলা করে সেই কেসটাকে সম্পূর্ণ বিষবাউ জলে পাঠিয়ে দিয়েছে। এটা তো পরিষ্কার। দিদিমণির একদম পরিষ্কার বলছি, আমি এর আগেও বলেছি, আপনার মিডিয়ার মাধ্যমে বলেছি, যে সব থেকে বড় সাম্প্রদায়িক যদি কেউ থেকে থাকে তার নাম এই দিদিমণি মমতা ব্যানার্জি। অতএব এর সাম্প্রদায়িক কার্যকলাপগুলো প্ল্যান মাফিক করেন আর বিজেপি ওপেন করেন, এই দুটোর মধ্যে ফারাক। বিজেপি এই রাজ্যের ক্ষমতায় এলে মুসলমানদের উপরে যে অত্যাচার নামিয়ে আসবে সেটা হয়তো ওপেন, কিন্তু এই দিদিমণি যে অত্যাচারগুলো করছে এটা ভিতরে ভিতরে ভিতরে। আপনি ভাবুন, এই বাংলায় 300 মাদ্রাসা ঢুকছে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে, একটা শিক্ষক নেই। আপনার এমএসসি যে মাদ্রাসা সার্ভিস কমিশন বন্ধ, আজকের মাদ্রাসাগুলোতে শিক্ষকের অভাবে ঢুকছে। তাহলে ভাবুন এ কি, এটা মান নয়? মুসলমানদের শিক্ষা থেকে বঞ্চিত করে দেওয়া, এদের হাতে বোম গুলি পিস্তল তুলে দেওয়া, এদেরকে দিয়ে হেন তেন প্রকারে 2-4টে 5টা 7টা শওকত মোল্লার মতো লোক বলছে বিধানসভায় হার হলাতে জিততে হবে, তাতে 5টা 7টা 10টা মরে মরুক। মানে এটা বুঝতে হবে তো, এদেরকে বোম গুলি পিস্তল এইসবের জন্য, জেলের জন্যই এদেরকে টিকিয়ে রাখবে এবং এদেরকে পুষে রাখবে। আপনি আবার শওকত মোল্লার কথা তুললেন। এইবার ভাঙড় বিধানসভা কেন্দ্র, বিশেষ করে দক্ষিণ 24 বিধানসভায় শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম, এদের একটা অন্তর্কলহ চলছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই মুহূর্তে যেটা বিশেষ করে দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, আরাবুল ইসলাম আইএসএফ এ যোগদান করতে পারে 26-এর আগে, বিধানসভা নির্বাচনের আগে। যদি যোগদান করে আপনারা ওকে দলে নেবেন? সময় দেখা যাবে। তবে আমাদের চেয়ারম্যান এই বিষয়ে খুব সতর্ক, কারণ আমরাও যদি অসাংবিধানিক কথাবার্তা বলে ফেলি, আমরাও যদি অসাংবিধানিক কোনো কাজকাম করে ফেলি, তাহলেও আমাদের চেয়ারম্যান আমাদেরকে শাসন করেন। চেয়ারম্যান হিসাবে বড় বড় ভাই হিসাবে শ্রদ্ধা করে, ভালোবাসে। কিন্তু দলের জায়গায়, নীতির জায়গায়, আদর্শের জায়গায় চেয়ারম্যান শুধু নয়, আমার রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি, আমরা খুব অটুট। তো সময় এলে দেখতে পাবেন আরাবুল আমার দলে আসছে কি আসছে না। আমার একদম শেষ প্রশ্ন, আপনারা চাইছেন তৃণমূল সরকারকে রাজ্য থেকে উৎখাত করতে এবং বিজেপিকে দুর্বল করতে, বিজেপিকে হটাতে। সেখানে দাঁড়িয়ে আপনাদের যে এককভাবে যে ক্ষমতা সারা রাজ্যে, আপনাদের পক্ষে এককভাবে সম্ভব নয়। হয়তো কিছু সিট আপনারা পেতে পারেন। এই মুহূর্তে আরেকটি বিরোধী দল মোটামুটি একটা জায়গা করে নিয়েছে, বামপন্থীরা, তার মধ্যে সিপিআইএম। 2026 সালের নির্বাচনে আপনারা কি জোট করে লড়াই করবেন? খোলা আম ভাবে আওয়াজ দেওয়া হয়েছে
আমাদের দলের চেয়ারম্যান তিনি নওশাদ সিদ্দিকী সাহেব ভারতবর্ষে নয়, পশ্চিমবাংলার মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে শিক্ষা, কর্মসংস্থান এবং উন্নত মানের স্বাস্থ্যর লক্ষ্যে তিনি পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন। অ-বিজেপি, অতৃণমূল যতগুলো রাজনৈতিক দল আছে সবাই মিলিতভাবে একত্রিত হয়ে লড়াই সংগ্রাম হবে আগামী বিধানসভায়। সেই ডাক, সেই প্ল্যান, সেই কার্যকলাপগুলো আমাদের অটোমেটিক চালু হয়ে গেছে। খুব দ্রুত আপনারা দেখতে পাবেন বিভিন্ন রাজনৈতিক দল একটা মহাজোট, মহাগঠবন্ধন, যেমন ইন্ডিয়ান জোট হয়েছে ওই ইন্ডিয়া জোটের মতো নয়, ইন্ডিয়া জোটের থেকেও উন্নত মানের একটা জোট দেশের স্বার্থে দেশের জনগণ করবেন, এটা আমরা রেডি আছি। এজন্য আমাদের